আমি আমার কাছে প্রতি মুহূর্তে একটা নতুন কিছু মনে হচ্ছে। আপনারা যারা চাপাবাজি করছেন, রাস্তায় নামছেন, একটি সিনেমা বানিয়েছেন আপনারা। বন্ধ হয়তো তালা হয়তো এতদিন লেগে যেত যদি আমরা এই আন্দোলনটা না করতাম। সো ওই জায়গাটা আমরা স্টপ করতে পেরেছি। ও যে কথাগুলো বলেছে এটা ভীষণ শকিং। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমার র্যান্ডম টকের নতুন এপিসোডে। অনেকদিন পর নতুন বছরে র্যান্ডম টক শুরু করছি। আপনারা কে কেমন আছেন? আজকের বিষয়টি আমি রেখেছি জাতীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচনে চিত্রনায়ক ফারুকের জয়লাভ এবং সেই প্রেক্ষিতে আমাদের চলচ্চিত্রের উন্নয়ন বা অবকাঠামোগতভাবে আমরা কি প্রত্যাশা করতে পারি তার কাছে, সে বিষয়ে একটু আলোকপাত করার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা সবাই জানি যে গত 2-3 বছর মূলত নায়করাজ রাজ্জাকের বিদায়ের পর আমাদের এই চলচ্চিত্রের মূল মুরব্বী বা অভিভাবকের জায়গায় যিনি আসীন রয়েছেন তার নাম চিত্রনায়ক ফারুক। আমি আমার কাছে প্রতি মুহূর্তে একটা নতুন কিছু মনে হচ্ছে। যে আমার একটা কথা মনে আছে, আমি যখন আমার জীবনের প্রথম ছবি সুজন ছবি সুপার হিট হয়, তখন আমি সিনেমা হলে পার্টিকুলার একটা সিকোয়েন্স দেখতে গিয়েছিলাম। যে ওখানে ডায়লগটা ছিল যে দুই দিকেই মরণ সখী, রেল লাইন, ওটার উপরে দাঁড়িয়েছিলাম। একদিকে ট্রেন আসছে, আরেকদিকে বাবা আসছেন লাঠি নিয়ে, আর নিচে হলো নদী। তো বলছে যে দুই দিকেই মরণ সখী, সখীকে বলছে তুই না আমাদের কথা দিছিস, মরণেও আমার জীবনেও আমার, আয় আয় তাহলে মরণ। তখন সখী বলছে তুমি আমাকে বুকে নিয়ে রাখো। মানে ওই ভয়টা, এই যে দুটো জিনিস। এবং ওই সিকোয়েন্সটা যখন সিনেমায় চলছিল, আমি অন্ধকারে বসে দেখছিলাম। প্রতিটি মানুষ বলছিল ইস, এই ছেলেটা এই মেয়েটা মারা যাবে। এই যে জিনিসগুলো যে মানুষের ভেতরে জাগিয়ে দেয়, সেই ছবিটি সুপার 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 হিট হয়েছে। আমার কাছে এইরকম ধীরে ধীরে মনে হচ্ছে যেন মানুষ ভালোবাসা যে কি দিয়ে ভালোবাসে কল্পনাও করা যায়। আপনি তো, আমার যেটা মনে হলো, আমি তো পলিটিক্যালি এভরিথিং ইনভলভ অনেক আগে থেকে, তোমরা জানো। আমি প্রায় এদিক সেদিক যাই, বঙ্গবন্ধুর কথা বলি, স্বাধীনতার কথা বলি, আওয়ামী লীগের কথা বলি, নেত্রীর কথা বলি, এই সমস্ত কথাই থাকে। উন্নয়নের কথা বলি, যে নেত্রী কি কি উন্নয়ন করেছে, এগুলো বলে থাকি। শেষ প্রশ্নটা করি, মানে আপনি সংসদে যে প্রথম সিনেমার জন্য কি মানে কোন কাজটা করবেন? আপনি যদি অন্য মন্ত্রণালয় বা অন্য কিছু পান, তারপরে একটা কথা কি, সংসদ জাতির ভাগ্য নির্ধারণ করে, আমাদের সিনেমার ভাগ্য কি করবে নির্ধারণ করে। সুতরাং সিনেমাও কিন্তু জাতির একটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। অবশ্যই সিনেমার কথা বলা হবে। সিনেমার কি কি প্রবলেম আছে আমার মনে হয় আমার চাইতে ভালো কেউ বলতে পারবে না। সুতরাং এটা আমি ওখানে তুলে ধরতে পারবো। কিন্তু তার আগে আমার একটা কথা আছে, এই যে ভাষণটা আমি তাদের কথা দিয়েছি, আমার জীবনে প্রথম সংসদে ভাষণটাকে কথা বলবো আমি প্রথম, তারপরে আমি সিনেমার কথা স্কোপ পেলেই বলবো। আরো বহু কাজ আছে আমার। নেত্রী আমাকে যা করতে বলবেন আমার করতে হবে, আমি করব। বাংলাদেশের চলচ্চিত্রের মূল অভিভাবকের দায়িত্বে রয়েছেন এবং প্রধান মুরব্বী হিসেবে রয়েছেন কিন্তু আমাদের এই মিয়া ভাই খ্যাত সুপারস্টার চিত্রনায়ক ফারুক। এবং বিভিন্ন প্রসঙ্গে, বিভিন্ন বাদ বিতণ্ডা বা বিভিন্ন সালিশ বা যে কোনো সংকট মুহূর্তে তিনি সবসময় সামনে এগিয়েছেন এবং যে কোনো বিষয়ে প্রেস মিটে বলি বা আন্দোলনের সম্মুখভাগে বলি, চিত্রনায়ক ফারুক ছিলেন। এবং আমরা সবাই জানি গত 2 বছর ধরে হিন্দি সিনেমা বাংলাদেশে আগমন, তথ্য প্রযোজনা, ছবির বিভিন্ন রকম নীতি বহির্ভূত কাজ সহ নানান যেসব অসঙ্গতি চলছিল আমাদের চলচ্চিত্রে, তার বিরুদ্ধে অত্যন্ত সোচ্চার হয়েছেন চিত্রনায়ক ফারুক ভাই। এর সাথে এও বলতে পারি যে শাকিব খান এবং জাজ মাল্টিমিডিয়ার বিভিন্ন কার্যক্রম প্রসঙ্গে চিত্রনায়ক ফারুক তার বিপক্ষ অবস্থান এবং নীতিগতভাবেই তিনি এর প্রতিবাদ জানিয়েছেন। মূলত শাকিব খান কেন বিভিন্ন চলচ্চিত্রের অবকাঠামো বা কে কাজ করলো বা কলাকুশলীগত বিভিন্ন রকম অনৈতিক চর্চার বিরুদ্ধে চিত্রনায়ক ফারুক প্রেস মিটে কথা বলেছেন বা বিভিন্ন আড্ডা আলাপে সোচ্চার হয়েছেন। অন্যদিকে শাকিব খানও কিন্তু
একাধিকবার বিভিন্ন প্রেসমিট বা বিভিন্ন কথোপকথনে বা সাংবাদিকদের সাথে নানান প্রসঙ্গে চিত্রনায়ক ফারুক বা দ্য সিনিয়র পার্সন যে তাকে সহযোগিতা করছেন না কিংবা তাকে অ্যাপ্রিসিয়েট করছেন না সে বিষয়ে অভিযোগ জানিয়েছে। আপনারা যারা চাপাবাজি করছেন, রাস্তায় নামছেন, একটি সিনেমা বানিয়েছেন আপনারা, গত 5-7 বছরে একটি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানের সিনেমা বানিয়েছেন আপনারা, বানাননি তো, যেখানে অভিনয় করেছে বাংলাদেশের শিল্পী। আরে বোকা, নাম ভূমিকাই তো নবাব বাংলাদেশ, শাকিব খান, পাশে লেখাটা আসে কিন্তু বাংলাদেশ। ও যে কথাগুলো বলেছে এটা ভীষণ শকিং, কিন্তু আমি এটাকে খুব মজা করে নিয়েছি। আমি জানি মানুষ পাগল হলে তার কথাটা বিশ্বাস করতে পারবে। কোত্থেকে এসেছেন, আমি কোত্থেকে, তুই কোত্থেকে এসেছিস আগে ভেবে দেখ। কখনো বলিনি যে এই ছবি রিলিজ করতে দেব না, আমি বলিনি, আমি এই কথা বলিনি যে সাকিব এই করেছে ওই করেছে। সাকিবের সম্বন্ধে আমার বলার মতো সময় আছে নাকি সাহেব? আজ হোক কাল হোক তারা বিষয়টা বুঝতে পারবেন যে না, সাকিব আসলে এই বিষয় এরকম ছিল না, বিষয়টা আমাদেরকে ইনক্লুড করে সাকিবের এগেনস্টেই একটা কিছু করা হচ্ছে, একটা চক্রান্ত করা হচ্ছে। সাকিবের কি, হি ইজ অ্যান অ্যাক্টর, সে ছবিতে পয়সা নিয়েছে, কাজ করেছে, এর বেশি তো কিছু না। আরও সে এখন বর্তমানে সেই তো ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি টাকা পয়সাও নেয়, তার ছবিও বেশি, এবং আমরা চাই সে বারবার 100টা ছবি করুক না 1 বছরে, এটাই চাই। কিন্তু ওর দেখার বিষয় এইটা নেই যে প্রোডাকশন কে করছে, কোত্থেকে আসছে, কিভাবে করলো, ওকে দিয়ে তো কেউ বলাতেও পারে। এবং খুব সংক্ষেপে বলতে পারি যে শাকিব খান এবং আমাদের সিনিয়র চিত্রনায়ক ফারুক ভাই, এই দুজনের সম্পর্কের বৈরিতা প্রসঙ্গে কিন্তু আর কিছু বলার নেই, এটি একেবারে খোলা বইয়ের মতো। অন্যদিকে সাংগঠনিকভাবে চিত্রনায়ক রিয়াজ ভাই বা ফেরদৌস ভাই দুজনেই কিন্তু নীতিগত অবস্থানে শাকিব খানের বিপক্ষে বা বিরুদ্ধে ছিলেন, কারণ শিল্পী সমিতি নির্বাচন থেকেই তাদের ভেতরে যে বৈরিতা বা ডিভাইডেশন হয়েছে। মূল বিষয় এটি বলতে পারি যে চিত্রনায়ক ফারুক ভাই, ফেরদৌস ভাই, রিয়াজ ভাই শিল্পী সমিতির নির্বাচনের পর থেকে কিন্তু শাকিব খানের কাছ থেকে বা তাদের কাছ থেকে শাকিব খানের একটা দূরত্বে রয়েছেন। বিভিন্ন নীতিগত অবস্থান থেকে বা সম্পর্কের খাতিরে বা বিভিন্ন পার্টি বা একসাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের যাই বলি, তারা কিন্তু আর এক নন। কিন্তু নিয়তি বলে একটি কথা রয়েছে। প্রিয় দর্শক, দেখুন, চিত্রনায়ক ফারুক ভাই নির্বাচন করলেন ঢাকা 17 আসন থেকে, এবং সেই ঢাকা 17 আসনের বাসিন্দা, 17 আসনের অন্যতম ভোটার হলেন শাকিব খান। আমরা শেষ বেলায় দেখেছি যে চিত্রনায়ক ফারুক ভাইয়ের সাথে একটি সমঝোতামূলক আচরণ শাকিব খানের ছিল। তবে আজকের এই বিষয়টি কিন্তু বাদ বিতণ্ডার নয়। আমি যে মূল বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি এটি হলো চিত্রনায়ক ফারুক ভাইয়ের নির্বাচনে জয়লাভ, এর সাথে চিত্রনায়ক রিয়াজ ভাই, ফেরদৌস ভাইয়ের সাথে রাজনৈতিকভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এই সম্পর্কটা কাজে লাগিয়ে আমাদের চলচ্চিত্র উন্নয়ন কতটা হবে, আমরা আগামী 1, 1.5 বা 2 বছরের ভেতরে প্রত্যক্ষভাবে, খুব আলাদাভাবে বা খুব মোটা দাগে কতটা উন্নয়ন দেখতে পাবো, সেই প্রত্যাশায় কিন্তু একজন সাধারণ দর্শক বা চলচ্চিত্র প্রেমী হিসেবে আমরা করতে পারি। কয়েকটি পয়েন্টে আমি আজকের আলোচনা রাখতে চাই। প্রথমত, চিত্রনায়ক ফারুক ভাই আন্দোলনে সবসময় কর্তৃত্ব দিয়েছেন, জাজ মাল্টিমিডিয়ার নানা রকম নীতি বহির্ভূত কাজের সমালোচনা করেছেন এবং একই সাথে বলেছেন যে সবাই একসাথে একীভূত হয়ে কাজ করতে হবে। সেই জায়গাটিতে চলচ্চিত্রের অভিভাবক হিসেবে ফারুক ভাই নিতান্ত একজন অভিনেতা হিসেবে ছিলেন, কিন্তু আজ থেকে ফারুক ভাই কিন্তু সেই অবস্থানে নন। আজ নীতি নির্ধারকের আসনেই আমাদের ফারুক ভাই পেয়েছি। এখন আমরা খুব স্পষ্টভাবে দেখতে চাই 300 আসনের যে 300টি সিনেপ্লেক্স গড়ার যে সংকল্পের কথা চিত্রনায়ক রিয়াজ ভাই, ফেরদৌস ভাই এবং ফারুক ভাই বলেছেন বা এই প্রস্তাবের নীতিগত সমর্থন করেছেন, সেটির কতদূর এগুবে। আমরা খুব স্পষ্টভাবে দেখতে চাই যে জাজ মাল্টিমিডিয়ার বিরুদ্ধে যে ধরনের অভিযোগ আনা হয়েছিল, নীতিগতভাবে বা যৌথ প্রযোজনা নীতিমালা ভঙ্গের যে অভিযোগ ছিল, সেই নীতিমালা নিয়ে বা নীতিমালা মেনে কতগুলো প্রযোজক, নতুন প্রযোজক আমাদের এই ইন্ডাস্ট্রিতে লগ্নি করতে আসে। আমরা সবাই জানি আমাদের মূল সংকটের জায়গা হচ্ছে এদেশের চলচ্চিত্রের লগ্নি উঠে আসে না, কারণ আমাদের সেই পরিমাণ সিনেমা হল নেই এবং ভালো সিনেমা হল নেই বলেই ভালো পরিবেশ নেই, সে কারণে মধ্যবিত্ত বা আপার মিডিল ক্লাস হলে যান না। তাই আমাদের মূল সংকট সমাধানের বিষয়ে প্রধান চাওয়াটি সবার চাওয়া ছিল, ইনক্লুডিং চঞ্চল চৌধুরী নিজে বলেছেন, মোস্তফা সরোয়ার ফারুকী ভাই বলেছেন, ভাই একাধিক ইন্টারভিউতে বলেছেন
তাদের জায়গায় তারা যেহেতু আজকে ক্ষমতাসীন দলের সাথে খুবই ওতপ্রোতভাবে সম্পর্কিত, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে, বিশেষ করে ফেরদৌস ভাই এবং রিয়াজ ভাইকে রাষ্ট্রীয় সফরে একসাথে নিয়ে গিয়ে যে সম্মানটা জানিয়েছেন এই শিল্পের প্রতি, সেই শিল্পের প্রতিফলন যেন রিয়াজ ভাই, ফেরদৌস ভাই এবং আমাদের মিয়া ভাই ফারুক ভাই নিয়ে আসতে পারেন, সেটি আমরা দেখব। নিউজ 24 চ্যানেলে ইমদাদুল হক মিলন ভাইয়ের একটি ইন্টারভিউতে রিয়াজ ভাই কিন্তু বলেছিলেন, এর আগের সরকারগুলো বিভিন্ন তারকাদের রাষ্ট্রীয় সফরে নিলেও গত 10 বছরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বা বর্তমান সরকার কোনো তারকাকে রাষ্ট্রীয় সফরে বা সেই সম্মানের জায়গায় নিয়ে যান না। সেই আবদার সুলভ কথা বলেছিলেন, সরকারের সমালোচনা করে নয়। ঠিক তার পরপরই রিয়াজ ভাই এবং ফেরদৌস ভাই কিন্তু জাতিসংঘের সেই রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন। বন্ধ হয়তো, তালা হয়তো এতদিন লেগে যেত যদি আমরা এই আন্দোলনটা না করতাম। সো ওই জায়গাটা আমরা স্টপ করতে পেরেছি। আজকে যে অভিনয় করছি তার থেকে 100 গুণ ভালো অভিনয় করতে পারতাম। একজন সিঙ্গার যে গান করছে, এটা আসলে আমি খুব আনফরচুনেট, গভর্নমেন্ট চায় কিন্তু হয়তো মুষ্টিমেয় দু একজন মানুষের কারণে ওই জায়গাটা তৈরি হচ্ছে না। একটা সময় ছিল দেশের প্রধানের সাথে, রাষ্ট্রের প্রধানের সাথে শিল্পীরা বিদেশে যেতেন। আমরা গত 10-15 বছরে শিল্পীদেরকে যেতে দেখিনি রাষ্ট্রের প্রধানের সাথে কোনো রাষ্ট্রীয় সফরে দেশের বাইরে। সো ওই জায়গাগুলোতে আমরা অবহেলিত আমি মনে করি। সো এই জায়গাগুলো যদি তৈরি হয় বা একটা কেউ যদি সরকারি তরফ থেকে যাদের করা উচিত ছিল। সো আপনি দেখেন আমাদের দেশে আজকাল, এটা আসলে আমি বলা ঠিক হবে কিনা জানি না, সংস্কৃতি মন্ত্রণালয় আছে, হ্যাঁ, আবার একটা তথ্য মন্ত্রণালয় আছে, চলচ্চিত্র আমরা হচ্ছে তথ্য মন্ত্রণালয়ের আন্ডারে। সো তথ্য মন্ত্রণালয়ের নিজস্ব অনেক কাজ আছে, তার মধ্যে একটা কাজ হচ্ছে চলচ্চিত্র। চলচ্চিত্র কিন্তু একটা বিশাল ব্যাপার। সো আমার কাছে মনে হয় যে এই জায়গাতে একটু নীতি নির্ধারক যারা আছেন, নীতি নির্ধারণী যারা করেন, তাদের একটু এখন ভাববার বিষয় আছে। এই মানুষগুলোকে একটু গাইড করার, একটু পিছে হাত রাখার ব্যাপার আছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, উনি ওনাদের শিল্পীদেরকে একদম হাতের মুঠোর মধ্যে রাখেন, পাশে রাখেন, একদম খুব আদর করেন। আমরা দেখেছি ব্যাপার, নিউজ এখন তো যুগ। আমাদের দেশের প্রধানমন্ত্রী শিল্পীদেরকে অনেক আদর করেন, অনেক পছন্দ করেন, আমাদের কাজকে উনি পছন্দ করেন ব্যক্তিগতভাবে। আমাদের আমি কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে দেখেছি প্রধানমন্ত্রী কিন্তু আমাদের শিল্পীদেরকে ডাকেন, ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে কথা বলেন, খুবই আন্তরিকভাবে তিনি কিন্তু এই কাজটা করেন। ওনার আন্তরিকতা আমি মনে করেন সয়ের আপন গড, ওনার আন্তরিকতা বিন্দুমাত্র ঘাটতি আমি দেখি না। আমি খুব সামনাসামনি কাছ থেকে কথা বলেছি, কিন্তু তারপরেও কোথায় যেন একটা শুভঙ্করের ফাঁকি আছে, কোথায় জানি একটা কাচের দেয়াল আছে, যে দেয়ালটা আসলে শিল্পীরাও আমরা ভাঙতে পারছি না বা কাজ হচ্ছে না। সামহার দেয়ার ইজ এ ওয়াল, যে ওয়ালটা আমরা দেখতে পাচ্ছি না, নন ভিজিবল কিছু একটা, ইনভিজিবল কিছু একটা আছে যেটা আসলে আমরা ক্রস করতে পারছি না। যদি ক্রস করা যেত, আমাদের চলচ্চিত্র, আমাদের গান, আমাদের ঐতিহ্য, আমাদের কালচার অনেক রিচ ছিল, হেরিটেজ। আপনার মতো লেখকরা থাকতে মনে করেন আপনার 10টা সিনেমা তৈরি হতো। মিলন, প্রিয় দর্শক, আমার আলোচনার মূল বিষয়টি হলো রাষ্ট্রীয় সম্মানে যখন আমাদের চলচ্চিত্রের পুরোধা ব্যক্তিত্ব বা মোস্ট অফ দ্য সিনিয়র পার্সনরা যখন সম্মানিত হন, তখন অবশ্যই সেটি শিল্পের প্রতি শ্রদ্ধাবোধ দেখায়। এখন এটির প্রতিফলন যেন ঘটে। আমরা নানান আড্ডায় বা নানান টকশোতে বারবার রাজনৈতিক নেতাদের সমালোচনা করি। আজ আমি আলোচনায় রাখতে চাই আমাদের এই মাননীয় নেতাবর্গদের, অর্থাৎ চিত্রনায়ক ফারুক, চিত্রনায়ক রিয়াজ ভাই এবং চিত্রনায়ক ফেরদৌস ভাই, জায়েদ খান, মিশর সওদাগর শিল্পী সমিতির নেতৃত্বস্থানীয় অবস্থানে যারা রয়েছেন। কারণ বর্তমান সরকার চলচ্চিত্র শিল্পকে অত্যন্ত আগ্রহের সাথে, অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন বলেই শিল্পীদের সম্মান দিচ্ছেন। একই সাথে দলমত নির্বিশেষে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী একাধিক তারকার পাশে দাঁড়িয়েছেন। এটি অবশ্যই আমাদের জন্য ইতিবাচক। এখন মূল বিষয়টি হচ্ছে ফারুক ভাই, রিয়াজ ভাই বা ফেরদৌস ভাইরা আমাদের এই চলচ্চিত্রের জন্য কতটুকু করবেন, মোটা দাগে আমরা কতটুকু সাফল্য বা মূল উন্নয়ন দেখতে পাবো। আমাদের রাষ্ট্রীয় অবকাঠামোতে অনেক ক্ষেত্রে অনেক দিক দিয়ে উন্নতি হয়েছে, শুধুমাত্র উন্নয়ন হয়নি আমাদের এই চলচ্চিত্রের। ক্রমাগতভাবে আমরা কোণঠাসা হয়ে পড়ছি, ক্রমাগতভাবে আমাদের বাংলাদেশি চলচ্চিত্র রুগ্ন থেকে রুগ্নতর হয়েছে। আমরা আজ এই অবস্থানে এই র্যান্ডম টকে স্পষ্টভাবে বলতে চাই, ফারুক ভাই, রিয়াজ ভাই, ফেরদৌস ভাই, আপনারা এখন বর্তমানে সবচেয়ে সুসময় এবং সবচেয়ে কঠিন দায়িত্বে, সবচেয়ে সঠিক অবস্থানে রয়েছেন, যেখানে রাষ্ট্র আপনাকে সবচেয়ে সর্বোচ্চ সম্মানে আসীন রেখেছেন। এই অবস্থানে আমরা চাই আমাদের এই দাবি
শুধু আমাদের নয়, বাংলাদেশের চলচ্চিত্র প্রেমীদের এই দাবি, বাংলাদেশের সাংস্কৃতিক উন্নয়নের যে দাবি, সেই দাবি পূরণে আপনারা যেমন রাস্তাঘাটে বা বিভিন্ন সভা সেমিনারে সোচ্চার ছিলেন, আজ সেই দায়িত্বের কাণ্ডারি আপনার হাতে। আমরা দেখতে চাই 300 আসনে সিনেপ্লেক্স না হলেও যেন অর্ধেক, অর্থাৎ 150 থেকে 200টি সিনেপ্লেক্স অন্তত 2 বছরে কার্যক্রম শুরু হয় বা এর প্রতিফলন যেন আমরা দেখতে পাই। যেন একাধিক লগ্নিকারী, একাধিক প্রোডাকশন হাউস, একাধিক জাজ মাল্টিমিডিয়ার মতো প্রোডাকশন হাউস বাংলাদেশে তৈরি হয়, একাধিক চলচ্চিত্র নির্মাণ শুরু হয়। বারবার যে অভিযোগ করেছেন আপনারা অন্যকে বা রাষ্ট্রকে বিভিন্ন রকমভাবে দোহাই দিয়ে, আজ কিন্তু আপনারা মূল দায়িত্বে বা মূল অবস্থানে রয়েছেন। এখানে আপনার সরাসরি কথা খোদ মাননীয় প্রধানমন্ত্রী শুনছেন এবং সেটির প্রতিফলন তিনি দিচ্ছেন। আমরা চাই সেই দায়িত্বে রেখে অবশ্যই চলচ্চিত্রের জন্য আপনারা ভাববেন এবং এই কার্যক্রমগুলো, এই দাবি দেওয়াগুলো বা মোটা দাগে বাংলাদেশি চলচ্চিত্রের উন্নয়ন যেন হয়, অন্তত আমরা আগামী 1-2 বছরের ভেতরে এর মূল প্রতিফলন দেখতে পারি। প্রত্যাশা রেখেই আজকের মতো র্যান্ডম টক আমি শেষ করছি। তার আগে বলে রাখি যে আমাদের সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ভাই কিন্তু একজন শিল্পী মানুষ, চিত্রনায়িকা কবরী আপাও কিন্তু শিল্পী মানুষ শুধু নন, এই চলচ্চিত্রের অন্যতম কাণ্ডারি। যদি আমরা চলচ্চিত্রের কোনো কার্যক্রমে, কোনো উন্নয়নের বিষয়ে বা কোনো নীতিমালা নীতি নির্ধারণের আসনে বা কোনো উদ্যোগে কবরী আপাকে আমরা খুব মিস করেছি, আমরা পাইনি। কিন্তু সেই অভিযোগ, সেই আবদার, সেই অভিমান যেন আমরা ফারুক ভাইয়ের প্রতি বা রিয়াজ ভাই বা ফেরদৌস ভাই বা যারা এই নেতৃস্থানীয় জায়গায় রয়েছেন তাদেরকে যেন আমাদের না করতে হয়, সেই আবদারটুকু রেখেই আজকের মতো র্যান্ডম টক শেষ করছি। আমাদের চলচ্চিত্রের উন্নয়নে আমাদেরকেই ভাবতে হবে। সরকার যেহেতু সাপোর্ট দিচ্ছে, এটিকে সুফল হিসাবে নিয়ে এবং এটিকে একটি অন্যতম সুযোগ হিসেবে নিয়ে প্লিজ আপনারা চলচ্চিত্রের উন্নয়নে উদ্যোগী হন। আমরা আপামর জনগোষ্ঠী, ফারুক ভাই, ফেরদৌস ভাই, রিয়াজ ভাই সহ শিল্পীদের কাছে আপনাদের এলাকার উন্নয়নের, আপনাদের এলাকার অন্যান্য উন্নয়নের চাইতেও বেশি চাই চলচ্চিত্রের উন্নয়ন। আপনারা আজকে এই অবস্থানে এই চলচ্চিত্রকে ঘিরেই, সাধারণ চলচ্চিত্র কর্মী হিসাবে আমি তানভীর তারেক এটুকুই বলতে পারি, কারণ মূল সংকটের জায়গা, মূল সমাধানের বিষয়টি আপনারাই ভালো জানেন, আপনারাই ভালো জানবেন। আমরা শুধু আবদারি করে যাব এবং দর্শক হিসাবে, একজন চলচ্চিত্র শ্রমিক হিসাবে, একজন সবুজ কর্মী হিসাবে সেই উন্নয়নের প্রতিফলন দেখার আশায় বসে থাকব। ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার পাশে মানুষটিকে। এই প্রত্যাশার জায়গায় আপনাদের কি বলার রয়েছে এই নেতাদেরকে তা নিয়ে কমেন্টস বক্সে লিখুন এবং এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন, কারণ এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান ইশতেহার বা বাংলাদেশি চলচ্চিত্র উন্নয়নের জন্য। দেখা হবে নতুন কোনো র্যান্ডম টকে। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে, সেই সম্পর্কে মতামত জানান, বেল বাটনে প্রেস দিয়ে সংযুক্ত থাকুন এবং আপনি নিজে সাবস্ক্রাইব করুন, শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে।